শিমুল শুনতে পাচ্ছ আমাকে? শিমুল শুনতে পাচ্ছ? বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা জানো, সারা বিশ্বে বৈষয়িক যে মহামারীর প্রাদুর্ভাব ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে 17 মার্চ থেকে কলেজের শিক্ষা কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। এতে করে তোমাদের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে, কিন্তু তোমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করি তোমরা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করে উপকৃত হবে। শুধুমাত্র ঘরে বসে না থেকে তোমাদের যে সিলেবাসভুক্ত যে বইগুলো রয়েছে, সেই বইগুলো সংগ্রহ করে একটু নড়াচড়া করে দেখো, তাহলে নিজেরাও নিজেদের কিছুটা সমস্যার সমাধান করে নিতে পারবে। আমরা শুধু তোমাদের সেই সমস্যাগুলোকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের ক্লাসের মাধ্যমে। আশা করি তোমরা উপকৃত হবে। বাসায় আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, তুমি মনে করবে তুমি শুধুমাত্র একক নও, তোমার পরিবার রয়েছে, পরিজন রয়েছে, সকলেই তোমার উপর অনেকটাই আশা রাখে। তুমি স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকবে, তেমনি তোমার পরিবারও সুস্থ থাকবে। তাই সরকার কর্তৃক গৃহীত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। প্রয়োজনীয় না হলে বাড়ির বাইরে বের হবে না, এবং একান্তই প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করে বাইরে বের হবে। বাসায় ফিরে এসে স্বাস্থ্যবিধি অনুযায়ী হাত পরিষ্কার করে নেবে, তাহলে আমরা অনেকটাই করোনার মহামারী থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। এবার চলো আমরা আমাদের ক্লাসের দিকে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয় হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম অনার্স পার্ট 3, অনলাইন ক্লাস, কোর্স কোড 23-1601। কোর্সের শিরোনাম পারস্য ও মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস। লেকচার নাম্বার 1। আজকে লেকচারের শিরোনাম মঙ্গলদের পরিচয় ও বিশ্ব সভ্যতায় তাদের অবদান। আজকের এই ক্লাসের উপস্থাপনায় রয়েছে আমি, ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আশা করি আমার এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি মূল ক্লাসে ফিরে যাচ্ছি। আজকের আলোচনা থেকে আমরা যা জানতে পারবো তার সংক্ষিপ্ত একটা বিবরণ উপস্থাপন করছি। তা হলো মঙ্গলদের পরিচয়, মঙ্গলদের জন্মভূমি সম্পর্কে আমরা জানতে পারবো, মঙ্গলদের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পারবো, মঙ্গলদের জীবন প্রণালী কেমন ছিল সে সম্পর্কে জানতে পারবো, মঙ্গলদের সাম্রাজ্য স্থাপনের যে ইতিহাস সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবো,
এবং বিশ্ব সভ্যতায় মঙ্গলরা যে অবদান রেখেছিল সে সম্পর্কে আমরা কিছুটা ধারণা লাভ করতে সক্ষম হব। আমরা প্রথমেই এই আলোচনায় একটি ভূমিকার অবতারণা করেছি। ভূমিকাটি এরূপ: সাধারণত পূর্ব ও পশ্চিম মঙ্গোলিয়াতে বসবাসকারীরা মঙ্গল নামে অভিহিত। বৃহৎভাবে বলতে গেলে বলা যায় মঙ্গোলিয়ান ভাষায় যারা কথা বলতো তারাই মঙ্গল নামে পরিচিত। অষ্টম শতকে চীনা তান বংশের ঐতিহাসিক বিবরণীতে প্রথম মঙ্গল শব্দটির অস্তিত্ব পরিলক্ষিত হয়। এ সময় তারা সিউই গোত্রের অধীনে ছিল। 11 শতকের দিকে খিতানের শাসন আমলে মঙ্গলরা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং 1125 সালে লিয়াও বংশের পতনের পর মঙ্গলরা শাসন ক্ষমতায় চলে আসে। এ সময় বিভিন্ন গোত্রের মধ্যে বিশেষ করে জিন ও তাতারদের সঙ্গে মতবিরোধ ও যুদ্ধের কারণে মঙ্গলরা দুর্বল অবস্থায় থাকলেও 13 শতকের দিকে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলরা শক্তিশালী জাতিতে পরিণত হয় এবং একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এবার আসি মঙ্গলদের পরিচয় সম্পর্কে। দুর্বোধ্য ও অস্পষ্টতার মধ্যে দিয়ে মঙ্গলদের উত্থান হলেও কালক্রমে মঙ্গল শব্দটি ক্ষমতা ও ভৌগোলিক দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে উপনীত হয়। পাক ঐতিহাসিক যুগ হতে মধ্য এশিয়ার বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল ও পার্বত্য চারণভূমিতে বিভিন্ন যাযাবর জাতি গোষ্ঠীর লোক বসবাস করত। তাদের মধ্যে মঙ্গল জাতি অন্যতম। মঙ্গলদের আদি বাসস্থান ছিল গোবি মরুভূমির উত্তরে এবং বৈকাল হ্রদের দক্ষিণে অবস্থিত চীনের পশ্চিম উত্তর পশ্চিমে মঙ্গোলিয়া নামক যে ভূখণ্ড রয়েছে এবং যার অধিকাংশই পার্বত্যাঞ্চল ও মরুভূমি পরিপূর্ণ এরূপ স্থানে বর্তমানে যা আধুনিক মঙ্গোলিয়া, চীন ও রাশিয়া ভূখণ্ডে অবস্থিত। মঙ্গলদের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক ও নৃতত্ত্ববিদগণের মধ্যে মতবিরোধ থাকলেও অধিকাংশ অধিকাংশের মতানুসারে মঙ্গোলিয়ায় এদের আদি বাসস্থান ছিল বলে এদেরকে মঙ্গল বলা হয়। তবে চীনা ঐতিহাসিকগণের মতে মঙ্গল শব্দটি চীনা মঙ্গু অর্থাৎ সাহসী শব্দ থেকে মঙ্গল শব্দের উৎপত্তি হয়েছে। ঐতিহাসিক পি সাইক্স এর মতে মঙ্গলরা যে হুন জাতির সাক্ষাৎ বংশধর এ বিষয়ে প্রায় সকল ঐতিহাসিকই নিশ্চিত অভিমত প্রকাশ করেছেন। হুন জাতিরাও মঙ্গলদের ন্যায় যাযাবরের ন্যায় কাস্পিয়ান সাগরের নিকটবর্তী অঞ্চলে বসবাস করত। পরবর্তীতে তারা রূপান্তরিত হয়ে মঙ্গলদের সাথে মিশে গেছে বলে জানা যায়। মঙ্গলদের শ্রেণী বিভাগ। মঙ্গলদেবকে অনেক সময় তাতার নামে অভিহিত করা হয়ে থাকে। প্রকৃতপক্ষে মঙ্গলদের প্রাচীন নাম ছিল তাতার। মধ্য এশিয়ায় বসবাসরত যাযাবর মানব গোষ্ঠীর মধ্যে মঙ্গলদের নয় তাতার নামেও অপর একটি গোষ্ঠী বসবাস করত। তাতার জাতিগোষ্ঠী দীর্ঘদিন মঙ্গলদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থেকে তেমন কোনো সুবিধা করতে না পেরে মঙ্গলদের সাথে একটি অভিন্ন জাতিতে পরিণত হয়। মঙ্গল জাতিকে বিভিন্ন গোত্রে বিভক্ত করা যায়, যথা নেইমান, মেরকাইট, কেরাইট ও ওরাইট। তবে সভ্যতার তারতম্যে চীনা ঐতিহাসিকগণ মঙ্গল দিগকে তাতার হিসাবে সাব্যস্ত করে মঙ্গল দিগকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। এগুলো হলো শ্বেত তাতার, কৃষ্ণ তাতার ও বর্ণ তাতার।
এবার আসি, এই দুর্ধর্ষ যাযাবর মঙ্গল জাতির জীবন প্রণালী কেমন ছিল। মঙ্গলদের জীবনযাত্রা প্রণালী ছিল অত্যন্ত সহজ এবং সরল। তারা অন্যান্য যাযাবর জাতির ন্যায় তাঁবুতে বসবাস করত এবং পশুর চামড়া ছিল তাদের অন্যতম প্রধান পরিধেয়। মেষচারণ, পশু শিকার ও লুটতরাজ করেই তারা জীবিকা নির্বাহ করত। দুধ ও মাংস ছিল তাদের অন্যতম প্রধান খাদ্য। তাদের অনেকে খ্রিস্টান ধর্মের সামানীয় এবং অনেকে নিষ্ঠুরীয় শাখার অনুসারী ছিল। মঙ্গলদের ধর্মীয় বিশ্বাস ও আহার্য দ্রব্যাদি সম্পর্কে প্রসিদ্ধ ঐতিহাসিক ইবনুল আসির বলেন, প্রাতকালীন উদীয়মান সূর্যের পূজা করা ছিল তাদের ধর্মীয় বিশ্বাস। বৈধ অবৈধের কোনো ধারই তারা ধারিত না। নির্বিচারে তারা সকল প্রাণীর মাংস ভক্ষণ করিত, এমনকি কুকুর, শুকুর ও অনুরূপ প্রাণীও বাদ দিত না। বৈবাহিক সম্পর্কে তারা স্বীকৃতি দিত না। একাধিক ব্যক্তি একজন নারীকে বিয়ে করতে পারত, ফলে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার পিতার পরিচয় জানা যেত না। অসভ্য যাযাবর জীবনের প্রায় সকল দুশ্মনী তাদের চরিত্রে পরিলক্ষিত হয়, তবে সাহসিকতা, কষ্ট সহিষ্ণুতা ও দলনেতার প্রতি অকৃত্রিম আনুগত্য তাদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া দুর্ধর্ষ যোদ্ধা, সুপটু অশ্বারোহী ও তীরন্দাজ হিসাবে তাদের খুব খ্যাতি ছিল। মঙ্গল জাতি কিভাবে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। ইতিহাসে মঙ্গলদের প্রাচীন উৎস বিস্তারিত কোনো বিবরণ পাওয়া যায় না। এটুকু জানা যায় যে 12 শতকের প্রথম দিকে মঙ্গলরা উত্তর চীনের কিং বা নুচিয়ান বংশের অধীনে ছিল। নুচিয়ানরা কোনো এক অপরাধের কারণে চেঙ্গিস খানের জৈনক বংশধরকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি প্রদান করে। এই ঘটনায় চেঙ্গিস খানের প্রপিতামহ কাবুল খানের নেতৃত্বে মঙ্গলরা ঐক্যবদ্ধ হয়। 1138-39 সালের দিকে মঙ্গলরা কাবুল খানের ভ্রাতুষ্পুত্র ইসুজায়ের নেতৃত্বে কিন বা নুচিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই ইসুজাই ছিলেন আমাদের বিখ্যাত চেঙ্গিস খানের পিতা। এভাবে কাবুল খানের নেতৃত্বে এই সাফল্যে কাবুল খান বিশেষ প্রতিপত্তিশালী হয়ে ওঠেন এবং খাকান উপাধি গ্রহণ করেন। এভাবে কাবুল খানের নেতৃত্বে মঙ্গলরা জাতীয় চেতনাবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের অস্তিত্ব সম্পর্কে সজাগ হয়ে ওঠে। আমরা সকলেই জানি, কোনো জাতি যদি জাতীয়তা বোধের চেতনায় উদ্বুদ্ধ হয়, সে জাতিকে দমিয়ে রাখা খুব কঠিন। ঠিক সেই কাজটি কাবুল খানের নেতৃত্বে মঙ্গলরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে তাদের অস্তিত্ব সম্পর্কে সজাগ হয়ে উঠেছিলেন। 12 শতকের শেষ দশকে ও 13 শতকের প্রথম দিকে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলদের উত্থান বিশ্ব ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা হিসাবে বিবেচিত। চেঙ্গিস খান তার অসাধারণ সামরিক প্রতিভা ও সাংগঠনিক শক্তি বলে বহু গোত্রে বিভক্ত এবং সর্বদা আত্মকলহে লিপ্ত এক উচ্ছৃঙ্খল জাতিকে সুসংহত করে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। মঙ্গলরা
চেঙ্গিস খান ও তার সুযোগ্য উত্তরাধিকারীদের আমলে চীন হতে শুরু করে মধ্য এশিয়া, পারস্য ও রাশিয়াতে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এছাড়া মিশর, ভারত, জাপান, কোরিয়া, বার্মা ও ইন্দোনেশিয়া পর্যন্ত মঙ্গল অভিযানের তরঙ্গ প্রচন্ডভাবে আঘাত হেনেছিল। মঙ্গলদের এই বিজয় অভিযানগুলো অবশ্যই নিষ্ঠুরতা, লণ্ঠন, নরহত্যা ও অগ্নিসংযোগের লোমহর্ষক কাহিনীতে পরিপূর্ণ। তাদের আক্রমণে কত লোক প্রাণ হারিয়েছে, কত জনপদ শ্মশানে পরিণত হয়েছে, কত সুপ্রাচীন সভ্যতার লীলাভূমি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তার সঠিক হিসাব ইতিহাসে সংরক্ষিত নেই। তবে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিবরণে এই ভয়াবহতা অনুমান করা যায়। তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে সমালোচকগণ ও সমালোচক ঐতিহাসিকদের মধ্যে অনেকেই মঙ্গলদেরকে বিধাতার অভিশাপ ও বিশ্বের ত্রাস প্রভৃতি নামে আখ্যায়িত করেছেন। এরূপ ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যেও তাদের সৃষ্টির নবচেতনা বিশেষভাবে উল্লেখযোগ্য। চেঙ্গিস খানের পরবর্তী বংশধরগণ ইসলামের তথা বিশ্ব ইতিহাসে যে সকল কল্যাণমুখী ও গঠনধর্মী অবদান রেখে গেছেন তাও প্রণিধানযোগ্য। আমি এখানে মঙ্গল সাম্রাজ্যের 1206 থেকে 1368 সাল পর্যন্ত তারা যে অঞ্চলটি শাসন কার্য পরিচালনা করেছিলেন তার একটি মানচিত্র এখানে প্রদর্শন করেছি তোমাদের বোঝার স্বার্থে। এই যে বোলগার্স থেকে শুরু করে এই অঞ্চল থেকে শুরু করে কাস্পিয়ান সি, এই পুরো অঞ্চল, এই লাল অঞ্চলটুকু তাদের সাম্রাজ্যের অধীনতে ছিল। আর চেঙ্গিস খান পর্যন্ত তাদের রাজধানী ছিল কারাকোরাম। এই সেই কারাকোরাম পরবর্তীতে ইলখানি সাম্রাজ্যের বা ইলখানি বংশের গাজান খান তিনি রাজধানী পিকিংয়ে নিয়ে গিয়েছিলেন। সেটা পরবর্তী আলোচনায় আলোচনা করব। আমরা এবার আসি বিশ্ব সভ্যতায় মঙ্গলদের যে অবদান, তারা ধ্বংসলীলার মাধ্যমে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এই ধ্বংসলীলার পাশাপাশি তারা যে গঠনমূলক, সৃষ্টিমূলক বা সৃজনশীল যে কাজগুলো করেছিলেন সেগুলো সম্পর্কে আলোচনা করতে চাই। তারা প্রথমে যে সৃজনশীল যে কাজটি করেছিলেন সেটা নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন, যেটা তাদের আগে সুসংগঠিত কোনো সাম্রাজ্য ছিল না। যেটা একটা নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে তারা যে কাজগুলো করেছিলেন সেগুলোই হয়তো অনেক ঐতিহাসিক, অনেক সমালোচক হয়তো অনেকভাবেই সমালোচনা করেছেন। সেগুলো সম্পর্কে আমরা না যে আমরা দেখি তাদের যে অবদান, সে অবদানগুলো ইতিহাসের মাপকাঠিতে কিভাবে বিশ্লেষণ করা যায়। আপাতত দৃষ্টিতে মঙ্গল জাতির ইতিহাস ভয়াবহ ধ্বংসলীলা ও হত্যাকাণ্ডের ইতিবৃত্তে মনে হলেও হতে পারে, কিন্তু এ ধারণা একান্তই মঙ্গল ইতিহাসের একতরফা অধ্যয়ন প্রসূত ফল। তাদের ধ্বংসের উন্মত্ত উল্লাসের সাথে সৃষ্টির নবচেতনাও বিশেষভাবে লক্ষণীয়। বিশ্ব সভ্যতায় তাদের যে অবদান তা অবমূল্যায়ন করার অবকাশ নেই। যদিও তাদের আক্রমণে এশিয়া ও ইউরোপ মহাদেশে বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী সাম্রাজ্যের পতন হয়েছিল, তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় এই সাম্রাজ্যগুলো ছিল জরাজীর্ণ ও মৃতপ্রায় আবর্জনার। তাদের মধ্যে হয়তো উত্তরাধিকারী দ্বন্দ্বে নিজেদের মধ্যেই তারা আবর্তিত ছিল, সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করতে পারতেছিলেন না। নানাভাবে এই সকল জরাজীর্ণ সাম্রাজ্যগুলো প্রায় মৃতের মধ্যে ছিল। এই সকল দুর্বল ও ক্ষয়িষ্ণু সাম্রাজ্যগুলোর পতন ঘটিয়ে সেখানে বৃহত্তর এক সাম্রাজ্যের ভিত্তি পত্তন করে মঙ্গলরা ইতিহাসের নবদিগন্তের সূচনা। এই বর্বর, অসভ্য, নির্মম হত্যাকারী এই জাতিটি তারা নিজ সাম্রাজ্যের উন্নয়নের জন্য
ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়েছিলেন। মঙ্গল নরপতিগণ রাষ্ট্র ও জনগণের কল্যাণে যথেষ্ট অবদান রেখে গেছেন। তাদের প্রচেষ্টায় পিকিং, তাশখন্দ, সমরখন্দ, হেরাত, তাবরিজ প্রভৃতি শহর তৎকালীন বিশ্বের উন্নতশীল শহরগুলোর সমপর্যায়ে উন্নতি হয় এবং মধ্য এশিয়ার এই শহরগুলোকে কেন্দ্র করে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে এক আন্তঃমহাদেশীয় যোগসূত্র স্থাপিত হয়েছিল। এ সময় তাশখন্দ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশিষ্ট মর্যাদা অর্জন করে। এখান থেকে এশিয়ার সর্বত্র যুদ্ধাস্ত্র সরবরাহ করা হতো। এসব যুদ্ধাস্ত্রের মধ্যে ছিল তাবু, বল্লম, তীর, তলোয়ার প্রভৃতি সমরাস্ত্র। ক্রয় বিক্রয়ের জন্য আমুদরিয়া ও শীত দরিয়ার নৌপথে ভারত ও অন্যান্য দেশের ব্যবসায়ীরা তাশখন্দের বাজারে ভিড় জমাত। খ্রিস্টীয় প্রথম শতক থেকে মশলা ও রেশম বস্ত্রের ব্যবসায় বাণিজ্যের মাধ্যমে ইউরোপের সাথে চীন, ভারত ও মধ্য এশিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। কিন্তু রাজনৈতিক ও প্রতিকূল অবস্থার কারণে এই ব্যবসায়িক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলদের শাসনামলে প্রাচীন সিল্ক রুট নামে পরিচিত এই যোগাযোগ ব্যবস্থা ব্যবসায়ের মাধ্যমে আবার এই বাণিজ্যিক যোগাযোগ পুনঃস্থাপিত হয়। আরবের সাথে চীনের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠায় আরবের মুসলিম ব্যবসায়ীগণ নির্বিঘ্নে চীনের সাথে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারত। তাদের মাধ্যমে চীনের আবিষ্কৃত বিস্ফোরক দ্রব্য, মুদ্রণ যন্ত্র, দিগদর্শন যন্ত্র, কাগজ প্রস্তুত প্রণালী প্রভৃতি ইউরোপে প্রচলিত হয়। এই বাণিজ্যিক আদান প্রদানের ফলে বিশ্বের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হয়। শিক্ষা ও সংস্কৃতির প্রসার। পারস্যের ইলখানি শাসন আমলে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে এক নবযুগের সূচনা। ইতিহাস ও সাহিত্য চর্চার ক্ষেত্রে বিশ্ব সভ্যতার ভাণ্ডারে মঙ্গলদের অবদান রয়েছে। এ সময় বিখ্যাত কবি শেখ সাদী ও জালাল উদ্দিন রুমির আবির্ভাব ঘটে। এছাড়া বিখ্যাত ঐতিহাসিক রাশিদ উদ্দিন ও আতা মালিক জোয়াইনের নামও বিশেষভাবে উল্লেখযোগ্য। মঙ্গল নেতা তৈমুরীয় আমলে এই সংস্কৃতির ধারা অব্যাহত গতিতে চলতে থাকে এবং বিশেষ করে স্থাপত্য শিল্প ও চিত্রশিল্প বিশ্ব সভ্যতায় এক সোনালী অধ্যায়ের সংযোজন ঘটে। প্রাচ্য রাফায়েল নামে পরিচিত বা প্রাচ্যের রাফায়েল বলে আখ্যায়িত চিত্রশিল্পী কামাল উদ্দিন বেহজাদ ও মহাকবি হাফিজ নিঃসন্দেহে পৃথিবীর গৌরব। এসব জ্ঞানীগুণী ব্যক্তিগণ স্ব ক্ষেত্রে যে অবদান রেখেছিলেন তার উদার পৃষ্ঠপোষকতা করেছিলেন মঙ্গল নরপতি। যদি এই মঙ্গল নরপতিগণ বা শাসকগণ যদি এই সকল ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা না করতেন, তাহলে এই সকল গুণী ব্যক্তিগণ স্ব ক্ষেত্রে তাদের সুনাম বা তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হতেন না। সেক্ষেত্রে আমরা অবশ্যই মঙ্গল শাসকদের কৃতিত্বকে স্বীকার করতে চাই। হালাকু খান 1258 সালে বাগদাদ ধ্বংস ও বহু লোককে হত্যা করলেও শিল্পী, সাহিত্যিক, কবি, চিত্রকর, জ্ঞানীগুণীদের হত্যা করেননি, বরঞ্চ তিনি তাদেরকে সঙ্গে করে নিয়ে নিজ এলাকায় ফিরে এসেছেন। তাদের এই পৃষ্ঠপোষকতার প্রমাণ করে তারা কত উন্নত ও উদার মনের শাসক ছিলেন। জ্ঞান বিজ্ঞানে মঙ্গলদের অবদান। মঙ্গল শাসকগণ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রেখে গেছেন। জ্যোতির্বিদ্যায় তাদের পৃষ্ঠপোষকতার উল্লেখযোগ্য অবদান লক্ষ্য করা যায়। হালাকু খানের
পৃষ্ঠপোষকতায় নাসিরউদ্দিন তুসি আজারবাইজানের মারাঘা নামক স্থানে একটি মানমন্দির নির্মাণ করেন। বিখ্যাত জ্যোতির্বিদ এই নাসিরউদ্দিন তুসির তত্ত্বাবধানেই প্রতিষ্ঠিত এই মানমন্দিরটির গুরুত্ব ও প্রাধান্য পরবর্তী কয়েক শতক ব্যাপী অম্লান থাকে। 1420 সালে উলুগ বেগ সমরখন্দে আরো একটি মানমন্দির নির্মাণ করেন। এছাড়া জিজে গুরকানি নামক একটি নক্ষত্র সূচিও তার অবদানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। 1665 সালে ইংরেজ জ্যোতির্বিদ রয়েল ও পরে ইউরোপিয়ানগণ এই নক্ষত্র সূচি ব্যাপকভাবে ব্যবহার করে। মঙ্গল নেতা কুবলাই খানের প্রচেষ্টায় ধাতু নির্মিত মুদ্রার পরিবর্তে কাগজের নোট প্রচলন করেন। আন্তর্জাতিক মুদ্রা জগতে স্মরণীয় হয়ে রয়েছেন। এর ফলে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ সুবিধা হয়। ধাতব মুদ্রা ব্যবসায়ীগণ এক স্থান থেকে অন্য স্থানে বহন করতে যতটা কষ্টের সম্মুখীন হতেন, সেই স্থলে যখন কাগজের প্রতীকী মুদ্রা চালু করা হলো, ব্যবসায়ীরা সেটাকে সাদরে গ্রহণ করেন এবং পরবর্তীতে আমরা এখন যে বর্তমান বিশ্বে যে কাগজের মুদ্রাগুলো আমরা দেখি, সেটার পূর্বসূরি হিসাবে কুবলাই খানকে আমরা স্মরণ করতেই অবশ্যই পারি। জনহিতকর কার্যাবলী। মঙ্গল শাসকগণ সাম্রাজ্য প্রতিষ্ঠায় যতটা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন, শাসন ব্যবস্থায় তেমনি জনকল্যাণের দিকে মনোনিবেশ করেছে। তারা শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যে উদার পৃষ্ঠপোষকতা করেছেন, এটি তারই বহিঃপ্রকাশ। তারা জনগণের মাঝে তা বিতরণের জন্য সাম্রাজ্যের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। উচ্চশিক্ষার জন্য তারা প্রতিষ্ঠা করেছেন বিশ্ববিদ্যালয় এবং গবেষণার জন্য তারা প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন জায়গায় মানমন্দির। এছাড়া জনগণের সুবিধার্থে বিভিন্ন স্থানে হাসপাতাল, অনাথ আশ্রম, পান্থশালা নির্মাণ করেন। নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ ও পুরাতন রাস্তাঘাটগুলো প্রয়োজনীয় সংস্কার করে সাম্রাজ্যের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধন। কৃষি ও কৃষকের উন্নতির জন্য মঙ্গল শাসকগণ প্রয়োজনীয় খাল খনন ও পানি ও সেচের ব্যবস্থা করেন। ফলে কৃষকরা যেমন উপকৃত হয়েছেন, পাশাপাশি মঙ্গল শাসকগণ বা মঙ্গল রাজস্ব ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। সেক্ষেত্রে বলা যায় এই কৃষিক্ষেত্রে মঙ্গল শাসকগণ অভূতপূর্ব সাফল্য লাভ করেছে। ধর্মক্ষেত্রে মঙ্গলদের অবদান। মঙ্গল শাসকগণ পরধর্মের প্রতি ছিলেন উদার ও সহনশীল। তাদের এই নীতির কারণে নির্বিঘ্নে বিভিন্ন ধর্মের ধর্মপ্রচারকগণ ও পর্যটকগণ তাদের দরবারে আসতেন। এই সকল পর্যটকদের মধ্যে মার্কোপোলো, কার্পিনি ও উইলিয়ামের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সমস্ত পর্যটক প্রতীচ্যের এবং বিশেষ করে মঙ্গল সাম্রাজ্যের বিভিন্ন বিষয়ক উন্নতি ও জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার উপর বিশদ ভ্রমণ বৃত্তান্ত লিপিবদ্ধ করেছে। আমরা যদি মঙ্গল জাতির একটি পরিপূর্ণ ইতিহাস জানতে চাই, তাহলে এই সকল পর্যটকদের বিবরণের উপর নির্ভরশীল হতে হয়। মুসলিম ধর্মপ্রচারকগণ যে এক্ষেত্রে পিছিয়ে ছিলেন তা কিন্তু নয়। সে সময় মঙ্গলদের সাথে মুসলিম সাম্রাজ্যের একটি সুসম্পর্ক বিরাজমান ছিল এবং কূটনৈতিক সম্পর্ক বিরাজমান ছিল, যার কারণে মুসলমানরাও অবাধে মঙ্গলদের রাজদরবারে গমন করতে পারতেন। এই সকল ধর্মপ্রচারক বা পর্যটকদের সংস্পর্শে থাকার ফলশ্রুতিতে পরবর্তীতে আমরা দেখি গাজান খানের শাসন আমলে মঙ্গলরা ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন। ইসলাম ধর্ম দীক্ষিত হওয়ার পর থেকে তারা ইসলাম ধর্মের জন্য তাদের কাজ করে গেছে।
পরিশেষে আমরা বলতে পারি মঙ্গলরা যে বিশ্ব সভ্যতায় অবদান রেখেছেন, তারা প্রথমে বহু গোত্রে উপগোত্রে বিভক্ত ছিলেন। মঙ্গলদের নিজেদের মধ্যেই তারা আত্মকলহে লিপ্ত থাকতেন এবং অন্যের শাসন মেনে চলে জীবন জীবিকা পরিচালনা। কিন্তু চেঙ্গিস খানের আবির্ভাবের পূর্বে থেকে মঙ্গলদের মধ্যে একটি জাতীয় চেতনাবোধের উন্মেষ ঘটে। এই সুযোগটি চেঙ্গিস খান গ্রহণ করে এবং শত ভাগে বিভক্ত মঙ্গল জাতিকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী জাতি ও বিশাল সাম্রাজ্যের গোড়াপত্তন করতে সক্ষম। সাম্রাজ্য প্রতিষ্ঠায় তারা কিছুটা নিষ্ঠুরতা, নির্মমতার পরিচয় দিয়েছেন, কিন্তু পরবর্তী কর্মকাণ্ডগুলো বিশ্লেষণ করা দরকার। বিশ্ব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বিনা রক্তপাতে খুব কম সংখ্যক রাজবংশই প্রতিষ্ঠা লাভ করেছে। তারা যে নিষ্ঠুরতা, যে নির্মমতার পরিচয় দিয়েছেন সেটা হয়তো মাত্রাতিরিক্ত হয়েছে, কিন্তু সেই সকল সাম্রাজ্য বা রাজবংশগুলো ছিল জরাজীর্ণ ও দুর্বল। সেই দুর্বল এবং জরাজীর্ণ শাসকদের বা সাম্রাজ্যের উপরে একটি রাষ্ট্র বা একটি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে, এটাই মধ্যযুগের রীতি হিসাবে বিবেচিত হতো। আমরা ইতিহাস থেকে এটাও জানি সেই সময় মধ্যযুগের রীতি অনুযায়ী জোরজার মুল্লুকদার, যার যতটুকু শক্তি বা সামর্থ্য রয়েছে সেটা পার্শ্ববর্তী সাম্রাজ্যের উপর প্রভাব ফেলবে, এটাই স্বাভাবিক। সেই কাজটি মঙ্গল জাতি করেছিল। হয়তো ইতিহাসের বিশ্লেষণে এটা একটু মাত্রাতিরিক্ত হয়েছিল, যে কারণে তারা বিধাতার অভিশাপ হিসেবেও আখ্যায়িত হয়েছে। কিন্তু তাদের এই যে ধ্বংসলীলার পাশাপাশি নতুন যে সৃষ্টির যে নব উদ্যম, এটাও কিন্তু কম গুরুত্বের নয়। বিশ্ব সভ্যতায় তারা যে অবদান রেখেছেন, সেই সকল অবদান একটি সভ্য জাতিও করতে পেরেছেন কিনা সেটাও বিবেচ্য বিষয়। একটি অসভ্য বর্বর জাতির থেকে একটি সভ্য জাতিতে রূপান্তরিত হয়ে একটি শক্তিশালী সাম্রাজ্য গঠন করতে সক্ষম হয়েছিলেন এই মঙ্গলরা। তারা তাদের আক্রমণের ভয়ে সারা বিশ্বের তৎকালীন সময়ের ভারত উপমহাদেশের, তারপরে পরবর্তীতে আমরা দেখি আলাউ খান বাগদাদের আব্বাসীয় সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন। প্রত্যেকটি পার্শ্ববর্তী সাম্রাজ্যগুলো তাদের আক্রমণে ভীত সন্ত্রস্ত থাকে। সেই কাজটি তারা সহজভাবে করতে সক্ষম হয়েছিলেন বলেই ইতিহাসে তারা স্মরণীয় হয়ে রয়েছে। আশা করি এই আলোচনা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আমি তোমাদের জন্য কিছু বইয়ের নাম বলতে চেয়েছিলাম, কিন্তু সেই বইগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করা রয়েছে। বিশেষ করে আশরাফ উদ্দিন স্যারের মধ্যযুগের মুসলমানদের ইতিহাস, এরপরে গোলাম রসুলের মধ্যপ্রাচ্যের ইতিহাস, কে আলীর মধ্যপ্রাচ্যের ইতিহাস, আলী আসগর খান এবং লুৎফর রহমানের স্যারের মধ্যপ্রাচ্যের ইতিহাস। এই বইগুলো তোমরা একটু ঘাটাঘাটি করো, শুধুমাত্র গাইড নিয়ে ঘাটাঘাটি না করে মূল বইগুলো একটু পড়ার চেষ্টা করো। আশা করি তোমরা অনেক অনেক ভালো করবে। আমি আবারও তোমাদের সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি, এবং যারা এই ক্লাসে সংযুক্ত হয়ে আমার ক্লাসটি শুনলেন তাদেরকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ, সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।